হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি কোথায় পাবো তারে পরবর্তী অংশ পড়ার জন্য। আমরা আগের পর্বে দেখেছিলাম মামুদ গাজী তার মুর্শেদকে ডাকাডাকি করছে এবং লেখককেও তার সঙ্গে জুড়ে দিতে চাইছে। শুনি আগে কি হয়। এবার গানের শেষে আর পাক মারা নয়, গাজী যেন মাতাল হয়েছে। টোলে টোলে বাজায় গান নতুন করে ধরে। গাজী তো তবু মাতাল, টোলে চলে, কিন্তু শ্রোতার হাল তার বেহদ্দ। ইছামতি পেরিয়ে ইটিন্ডার বটতলাতে সে বুঁদ ভাবে, এমন গান কারা বাঁধে, কেন বাঁধে, কথাগুলো পায় কোথায়, তাদের প্রাণের ভিতর কি আছে, বারেক কি উকি দিয়ে দেখা যায় না? হেসে বাঁধে না কেঁদে বাঁধে? একটু দেখতে ইচ্ছে করে, একটু দেখতে ইচ্ছা করে, কার জন্যও মন খেদে প্রাণও কান্দে হিয়া ফাটে। একটু দেখতে ইচ্ছে করে, চিনি কি না চিনি, রূপ কেমন। রূপ তখন হাত বাড়ানো ডুবকিতে। গান শেষ, সে কোথায় বলতে যখন পারলেন না, এবার যা পারেন তা দিয়ে দিন। যে গদিতে বসেছে তার মানই বড়, নয়া হিসাবে পুরো 10 পয়সা নেমে আসে ডুবকিতে ফেলে। ইতিমধ্যে কচিকাচাগুলো সব ছুটতে আরম্ভ করেছে। বাড়ি থেকে সাজানো সিধে এনে ঢেলে দিয়ে যায় ঝোলায়। গাজী তখন আমার পাশে, সাধ্যে যা কুলায় পকেট থেকে তুলে দিলাম ডুবকিতে। বললাম, ভালো লাগলো বেশ। কার গান? মামুদ গাজীর ফাটা চৌচির মুখে তখন ঘামের দরানি। হাত উল্টে বলল, তা জানি না বাবু, কার কখন আজান লেগেছিল কে জানে, যার লেগেছিল সেই ডাক ছেড়েছে। তা বটে, ভেতর যখন ডাক দিয়েছে তখন নামের ভনিতা মনে থাকে না। সে ডেকে খালাস, যে শোনে সে শোনে, কিন্তু কেতাবি ধাঁচের একটা মন বোঝানি আছে, নাম পেলে সে খুশি হয়। বললাম, চলি। গাজীর চোখ ফেরাবার সময় হলো না, সে তখন নিচু হয়ে ঝোলা ভরতে ব্যস্ত। আবার সেই চোখে চোখে পরিচয় কার্যকারণের অনুসন্ধিৎসা। পুবে হাঁটা ধরি, বটের ছায়ায় একটু যেন শীতশীতই করছিল। ছায়ার বাইরে রোদ লাগতেই তাপের আমেজ লাগে, কিন্তু দেখো গাছের পাতায় বোটায় বোটায় শীতের হানা। রস নিয়ে যায়, পাতা ঝরিয়ে দেয়, অথচ মৌল মুকুলের পাখিটা কোথায় বসে এখনো ডেকে চলেছে, কুহু কুহু। ওর কি সময়ের বোধ নেই? ঋতুর হিসেবে ও পেছিয়ে পড়েছে, নাকি তারা লেগেছে আগেই? এই অসময়ে কাকে ডাকছে এখন? সারা পাবে তো? কি বেইটিন্ডায় ওর মৌরসি পাটটা সালতামামি ব্যবস্থা আছে? যার সম্পর্কে এত চিন্তা সে কিন্তু থেকে থেকে ডেকেই চলেছে। যে চিন্তা করে সে নিজের মনেই হাসে। তবে এটা ঠিক, ওর ডাকে তেমন ফুর্তি নেই, পুচ্ছ নাচানো ঝলক নেই। এও যেন সেই মন খেদে প্রাণও কান্দে অবস্থা। আর বাদবাকিদের পিক পিক কিচির কিচির শুনে বোঝা যায় তারা এখানকার গাছগাছালির ঝোপঝাড়ের আদি বাসিন্দা। লোকে বলে ওদের বুলবুলি, টুনটুনি, শালিক, চড়ুই, দোয়েল, শ্যামা। ওরা নিজেদের কি বলে কে জানে। একটা বুড়ো মুচকুন্দ চাপার পাশে বেঁকতেই প্রলয় হাক, কক কক। ধবধবে সাদা, মাথায় লাল তাজ আর চিবুকে লাল নূর, সব কাঁপিয়ে মোরগ দিল ছুট। মুচকুন্দ চাপার গোড়ায় তখনও নখ আঁচড়ানোর দাগ। বাদশাহ মহাপ্রাণীর ধান্দায় ছিলেন, আর বেয়াদব প্রাণীটার হঠাৎ সারায় চমক লেবেছে, ভয়ও পেয়েছে। তার কককানির সঙ্গে সঙ্গেই কাছেই ঝনাত করে শব্দ। অবাক হবার অবকাশ নেই। সামনে পুকুর, ওপারের পিটুলির ছাওয়ায় ঘাটলায় কে যেন হকচকিয়ে ঘোমটা টানে, আর টানতে গিয়ে মুখ ঢাকা পড়ে যায়। কিন্তু অচেনা পুরুষের চোখে গোটা পিঠখানি উদাস, পায়ের কাছে বাসনের পাঁজা। সহবতে চলো, চোখ ফেরাও। বউ বড় লজ্জা পেয়েছে, কিন্তু খিড়কি দিয়ে যাচ্ছি না সদর দিয়ে যাচ্ছি কে জানে, রাস্তা তো একটাই। কোন ঘোমটা খোলা নিরালা অবকাশে যে হানা দেবার পথ ধরেছি তা বুঝতে পারিনি। হবে হয়তো এ ঘাট সদরেই পড়েছে, হয়তো এরকমই হয়। পুকুর পেরিয়ে আবার একটা বাঁক। একটু দূরেই ঝাড়াল তেঁতুল গাছটার ফাঁক দিয়ে চোখে পড়ে যত দূরে জমিন তত দূরে আসমান। জমির রং পাশুটে, আকাশ রোদে নীলে মাখামাখি। জন্মনিশও চোখে পড়ে কয়েকজন। মাঠে ধান কাটা শুরু হয়েছে, আর এ সময় কানের কাছে শোনা গেল, সবাই জিজ্ঞাসা করে, গাজী বাবু আনলে কোত্থেকে? পাশ ফিরতেই মামুদ গাজী, বাঁ হাতে ডুবকি, ডান হাতে মাথার পাগড়ি খুলে নিয়ে মুখ মোছা হচ্ছে। কিছু জিজ্ঞেস করবার আগেই আবার শোনা গেল হাসি, তারপরে কথা। আমি বলি, আমি আনবো কোত্থেকে? বাবু আপনার মনে বেরয়ে পড়েছেন। বলতেই হয়, তাই বুঝি? মাথায় আবার পাগড়ি বাঁধতে বাঁধতে বলে, লোকের যত কথা। তা বাবু এদিকে কোথায় যাবেন? বললাম, সোজা। সোজা? যেন এমন অর্বাচীন কথা আর শোনা যায়নি। গাজী খ্যাক খ্যাক করে হেসে মরে গেল। বলল, সোজা কোথায় যাবেন বাবু? সোজা কি যাবার জো আছে? গাজীর দিকে ফিরে তাকালাম, দেখি চকচকে চোখ দুটিতে রহস্যের আমেজ। বললাম, কেন? এই তো পথ রয়েছে, মাঠের ওপর দিয়ে চলে গেছে। গাজী বলল, কত দূর? মাঠ পার হলেই তো বর্ডার, গিয়ে দেখবেন ডাকিনীর মাঠ এপারে ওপারে।
ওপারে পুলিশ এপারে পুলিশ। আবার সেই বর্ডার। আকাশের রোদ আমার মুখে ছায়া হয়ে ওঠে। খাকি রং, শিরস্ত্রাণ আর ডাকিনীর মাঠ দেখবার ইচ্ছে নেই একটুও। কিন্তু মাঝখানের মাঠের নাম ডাকিনীর মাঠ কে রাখলো? এমন অব্যর্থ নাম তো হয় না। জিজ্ঞাসা করলাম, ডাকিনীর মাঠ বলে নাকি ওটাকে? গাজী ঘাড় নাড়িয়ে বলল, ওই হলো আর কি, একটা কথার কথা। তা বাবু, কম করে মেয়ে ছেলে আর বেটা ছেলে মিলিয়ে গুটি কয়েক ওই মাঠে মরেছে। মরেছে? মরবে না? গুরুম গারুম গুড়ি মারলে বাঁচে কে? কারা মেরেছে? ওদিক থেকে এলি ওদিককার সেপাইরা, এদিক থেকে এলে এদিককার। কি অধম্যের বেড়াজাল দেখেন! তাই গাজী নিজেই মাঠকে বলে ডাকিনীর মাঠ। কেতাবিতে বোধহয় বলতে হবে নো ম্যানস ল্যান্ড। তেঁতুল গাছের নিচেই দাঁড়িয়ে পড়লাম। ডাকিনীর মাঠে যাব না, দেখবও না। তার চেয়ে বটের তলায় গাজীর গান শোনা ছিল ভালো। গাজীর গানের পর যেরকম ছোটার তাল লেগেছিল, সে তাল দেখছি বেতালের ছুট। তার সঙ্গে আকাশ জোড়া নীলিমা আর ভূমিতে নুয়ে পড়া সোনালিতে দুঃস্বপ্নের চমক। এই বেরিয়ে পড়া সকালে অধর্মের বেড়াজাল দেখতে যাব না। ওখানে শুধু সীমানা নয়, ওখানে মনের কল অচেনা, তাই মানুষ মারার কল করেছে। জিজ্ঞেস করলাম, বাঁকা পথে কোথায় যাওয়া যায়? গাজী যেন লজ্জা পেয়ে হাসে, বলে, বাবুর কি কথা, গেরামেই যান। এই সংবাদ দিয়ে আবার বলে, আমি একটা মতলব দেব বাবু। জয় মুর্শিদ, এখন সেটাই বাকি আছে। কিন্তু ব্যাপারখানা বুঝি না, গাজী নামের মজদুরি নিয়ে কেন গ্রামান্তরে যায় না? বাবুর পিছনে দৌড়ায় কেন? তার মহাপ্রাণীর ধান্দা কি আজ এক আসরেই শেষ? জিজ্ঞেস করেই বা লাভ কি? ইছামতি তলা স্রোত কোন বায়ে বহে তাই দেখা যাক। বললাম, কি বলো তো, আপনার থল জলের ভাবনা নাই তো? সে আবার কি? তাই যদি থাকবে তবে বাবু ইছামতি পাড়ি দিল কেন? পথ খোঁজে কেন? কিন্তু যদি থল জলের ভাবনা নেই বলে গাজী সাগর দেখিয়ে দেয় কিংবা দক্ষিণ রায়ের ভিটায় সেই সুন্দরবনের পাক দিয়ে আসতে বলে, তবেই তো দিক্কত। বিপদ হয়তো আছে, আপাতত সে ভাবনা নয়। কিসের খোঁজে ফেরা তার নাম জানি না বটে। পাঠশালার পাঠ আমার জীবনে মেটেনি। সে পাঠশালার কত রূপ, কত নিয়ম, তার ব্যাখ্যা মহাভারত। সেখানে সবাই কাজের মানুষ, সবাই ঘরের মানুষ। সেখানে জীবনযাপনের জানালায় জানালায় বাতি জ্বালানো। সেখানে সবাই ঘাড় নিচু করে পাঠ মুখস্থে ব্যস্ত। সেখানটাকে ফাঁকি দিয়ে জীবনব্যাপী খুঁজে পেরার ছোটা, তবু ফিরতে হয় সেখানে। ফাঁকির দেনা মেটাতে হয় কড়ায় গন্ডায়। সে যাকে অকাজ বলছে, সেই অকাজের দিগন্তকে একেবারে হাট করে খুলে দেয়নি। অতএব থল জলে ভাবনা নেই, এক কথাতে বলা যায় না। বলি, থাকলেও শুনি না, না থাকলেও শুনি। গাজী আবার জিজ্ঞেস করে, গোটা দিনখানি বাবুর হাতে আছে তো? তা আছে। তা বাবু এক কাজ করেন, বেরোয় যখন পড়িছেন হাসনাবাদই চলি যান। হাসনাবাদে? আজ্ঞা, নদী পেরিয়ে বসিরহাট থেকে মোটর ধরে হাসনাবাদে যান। হাসনাবাদ থেকে চলি যান মোটর লঞ্চ করে। কোথায়? ফেরার গোত্তর রেখে যদ্দূর খুশি। ফেরত লঞ্চ পাবেন, নয়তো যেখানে হোক নেমে যাবেন। ন্যাজার তক মোটর পাবেন, কলকাতায় যাবার গাড়িও পেয়ে যাবেন। কথাটা মন্দ লাগলো না। ফেরার সময় মেপে লঞ্চে করে যত দূর খুশি, তাই বা মন্দ কি? চোখ ফেরালেই তো সব অচেনা, যত দূরেই চাই। দেখে আসি যতটুকু দেখা যায়। দেখে আসি কত ঘাট, কত মানুষ। দেখে আসি আমার বাধা সময়ের সীমায় প্রকৃতি কি সাজে সেজে আছে। তবু গাজীর প্রস্তাবে অবাক না হয়ে পারি না। তার মুর্শেদ নামের মজদুরিতে এমন মতলব দেবার জায়গা কোথায়? পাখি নাকি? সব ঘাটেই খোঁড়া আছে বোধহয়। জিজ্ঞেস করলাম, ওদিকে গেছো কখনো? গাজী হাসে, বলে, না গেলি কি আর বলতে পারি বাবু? দক্ষিণের কিছু বাকি নাই, তা মনটা বলে বাবুর ওদিকটায় ভালো লাগবে। তবে বাবু একটা কথা বলি, ফার্স্ট ক্লাসের টিকিট নেবেন, সারেঙের ঘরের পাশে বসে যাবেন, সব দেখতে দেখতে যাবেন। গাজীর চোখও দেখছি সজাগ, কিন্তু ফার্স্ট ক্লাসে বসার মজা সে জানে কেমন করে। ফেরার পথ ধরে শেষ কথাটা না জিজ্ঞেস করে পারি না, ফার্স্ট ক্লাসে গেছো নাকি? গাজী হাহা করে হেসে বলে, তোবা তোবা মুর্শেদ, বাবুর কথা শোনো। টিকিট কাটার মুরদ নেই, ফার্স্ট ক্লাসে যাব কি বাবু? তবে কি বিনা টিকিটে? তয় সারেংকে দুখানি গান শোনাই, তারপর তার পায়ের কাছে বসি চলে যাওয়া। যাক, নামের মজুরিটা আছে, কিন্তু গাজী এখনো সঙ্গে কেন? গ্রামান্তরে যাবার রাস্তা ও ঘাটে ফেরার পথেই নাকি? জিজ্ঞেস করি, পারাপারের নৌকো পাবো? চলেন দেখি, একটা ব্যবস্থা হয়েই যাবে। চলেন দেখির মানেটা কি? গাজী আমার ওপার যাবার ব্যবস্থা করে দিতে চলেছে, নাকি তাকিয়ে দেখি তার মাথা নিচু নজর পথের দিকে, গোঁপদারির ভাঁজে ভাঁজে ভাবের স্রোত। দেখে কিছুই বোঝা যায় না, কেবল গুনগুনানি শোনা যায়, আর তারই তালে ঘাট দোলানি। আসমান জোড়া ফকির রে ভাই, জমিন জোড়া ক্যাথা, এসব ফকির মোলে পড়ে, তার কবর হবে কোথা। হঠাৎ গাজীর এ চিন্তা কেন জানি না, কিন্তু তার তালের খেই ধরতে পারছি না। আসমান জোড়া ফকির কে? জমিন জোড়া কাঁথা কার? আর কোন ফকিরের কবরেই বা ভুঁই নিয়ে তার ভাবনা? সবই রহস্যময়। তার ভাব সাব ব্যবহার কথাবার্তার মতোই রহস্যময়। এখন এর উদ্ধার
কোনো মপোয়ারো বা ব্যোমকেশ গোয়েন্দা করতে পারবেন কিনা কে জানে। ইতিমধ্যে সেই ইছামতি আবার দেখা দিয়েছে। যে ঘাট দিয়ে এসেছিল সেই ঘাটেই ফেরা। দেখি অধর মাঝির নৌকা বাঁধা খুঁটিতে। মাঝি বেপাত্তা। গাজী বলে ওঠে, জয় মুর্শেদ, অদরদা এপারেতেই আছে দেখছি, গেল কোথায়? বলেই গলা ফাটিয়ে হাঁক, অদরদা গেলে কোথায়? সাড়া নেই, শব্দ নেই। বাঁদিকের জলে ডোবানো গেমো গাছের ডাল ধরে নেমে এলো অধর মাঝি। পরনের ছোট কাপড়টা সাব্যস্ত করতে করতে এলো। গাজী বলল, বাবু হাসনাবাদে যাবেন, পার করে দাও। এমন ভাববার কোনো কারণ নেই। অধর মাঝি তার ধুলু ধুলু চোখ দুটিতে অবাক হয়ে তাকাবে, অবাক হয়ে দুটো কথা জিজ্ঞেস করবে। সে গিয়ে তার খুঁটিতে হাত দিল। উঠবো কি উঠবো না ভাবছি, মাঝির অনুমতি পাওয়া যায়নি তখনও। গাজী তাড়া দিল, ওঠেন বাবু। আমি উঠে দাঁড়াতে না দাঁড়াতেই গাজীও উঠে গেল। আমার বলবার কিছু নেই। আসবার সময় যেমন বসেছিলাম তেমনি বসে জিজ্ঞাসা করলাম, তুমিও ওপারে চললে? অধর নৌকা ঠেলে দিয়ে উঠল। গাজী বলল, হ্যাঁ, মুর্শেদে যখন মিলিয়ে দিচ্ছেন, আজ আপনার সঙ্গেই ধরি। আমার সঙ্গ? গাজীর মুখের দিকে ফিরে তাকাই। কথাটার অর্থ সঠিক হৃদয়ঙ্গম করতে পারলাম না। গাজী দাড়ির ভাঁজে ভাঁজে হাসি ফুটিয়ে আমার দিকে তাকালো। বলল, একা একা যাবেন? তাই চলেন একটু ঘুরে আসি। মোটরের ভাড়াটা দিয়ে দেবেন বাবু, আর যদি হরিপদ সারেং না থাকে তাহলে লঞ্চের ভাড়াটা। কথা শেষ না করেই সান্ত্বনা দিল, বেশি লাগবে না বাবু, আমাকে নিচের ঘরের টিকিট কেটে দিবেন, তাহলেই হবে। তার মানে কি? এতদিন জানা ছিল একমাত্র মাথুরালয়ই এরকম আবদার করা যায়। মোটর ভাড়া, লঞ্চের ভাড়া দিয়ে কে তাকে আমার একলাকে দোকলা করতে বলেছে? বিরক্তিতে আমার মুখে বাক্যি সরে না। এদিকে দেখো, সঙ্গদাতা ইছামতির জল দিয়ে দাড়ি সজুদ করে গুনগুনায়, স্বরূপের বাজারে থাকি, সন্ধ্যে খ্যাপা বেড়া শাকা, চিনতে পারলি ধরবি কি। এসবও আমাকেই বলা হচ্ছে কিনা কে জানে। আমি যদি স্বরূপের বাজার চিনবো তবে আর ছুটবো কেন? কিন্তু গাজী আমাকে চেনাবে, ধরাবে, একাকিত্ব ঘোচাবে, তা আমি চাইনি। থাক, আমার সঙ্গ দরকার নেই। সে কথাটা বলবো বলে মুখ খোলবার আগেই মুর্শেদের শ্রীমুখ আবার খুলে গেল। কিরকম তাজ্জব কথা শোনেন বাবু। কালার সঙ্গে বোবায় কথা কয়, কালা গিয়ে শরণ মাগে, কে পাবে নির্ণয়। কি মজার কথা দেখেন দেখি। গানটা শুনেছেন বাবু? না। বিরক্তিতে প্রায় ধিক্কার দিতে চাইলেই তো হয় না। তারপরে শোনো, আবার বলে কি, আর অন্ধ গিয়া রূপ নিহারে, তার মম্ম কথা বলবো কি, মরার সঙ্গে মরা ভেসে যায়, জ্যান্তে ধরতে গেলে হাবুডুবু খায়, সে মরা নয় কো রসের গোড়া, তার রূপেতে দিয়া আঁখি। বলেই গাজী হে হে করে হেসে উঠল। কিন্তু আমার দৃষ্টি তখন অন্যদিকে। যদিও নজর নদীতে নেই, মন নেই আকাশে, কেবল পিত্তি বলে বস্তুটা তখন মাথায় গিয়ে জ্বলছে। এরা কি মানুষের মন মেজাজও বোঝে না? বোধহয় বোঝে বলেই বাবুকে আর কিছু জিজ্ঞাসা না করে গলুইয়ের দিকে ফিরে বলে, বৃত্তান্তটা বুঝলে অদরদা? জানি সেগুড়ে বালি, অধরকে তুমি ধরতে পারবে না। মাঝি কেবল পারাপার করে, তার বৈঠা ইছামতির জলে ছপ ছপ পড়ে। ওখানে রাফোটানো মামুদ গাজীর কর্ম নয়। কিন্তু ভাবনা শেষ হলো না, তার আগেই অবাক হয়ে শুনি অধর মাঝির মোটা গোঙানো গলা ইছামতির বুক থেকে উঠছে, তা বলবো কি স্বরূপ কি রূপ হয় অপরূপ তোমার মনে, যে রূপ অটল হইয়ে অটলের নিরঞ্জনে। আরও অবাক হয়ে দেখি আদুর গায়ে খড়ি ওঠা ঢুলু ঢুলু চোখা অধর মাঝি যেন গোলাপি নেশায় আকাশের দিকে চেয়ে থাকে, কিন্তু বইটা থামায় না। গাজীর তো আকাশ কাঁপিয়ে হাঁক, জয় মুর্শেদ, জয় অদরদা, অয় কি শোনালে গো। তারপরেতে, তবে শোনো, বিজলি মেঘের কোলে যেরূপ ভাবেতে খেলে, সেও কিছু স্থায়ী বলে জ্ঞান হয় আমার মনে, আমি কোথায় খুঁজি ফিরি তিরি ভুবনে। এই যে দেখি বাংলা ছড়ার কথা। কথা কইতে জানলে হয়, কথা 16 ধারায় বয়, নাকি কথা পড়ল সবার মাঝে, সব কথা তার গায়ে বাজে। বৃত্তান্ত সেই রকম, গুঁড়ো ভাষায় ভাবের কথা বুঝো যেন। আমি শুনি এক, গাজী মাঝি আর এক রকমের চোখাচোখি করে। আমার চোখ ফেরে না অধর মাঝির দিক থেকে। সে অধর, সে হিসেব করেছিলাম তার ভাবভঙ্গি দেখে। এখন সে দেখি এ আর এক মানুষ, গূঢ় মানুষ, চোরাকে চিনতে পারিনি।